নন্দিনী পূর্বের ন্যায় অবিচল হয়ে চোখ বন্ধ করে রইল। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। সবকিছু অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। হঠাৎ আদিত্যের টি শার্টের ওপর দিয়ে দু হাতে খামচে ধরল বুকের দিকটায়। আদিত্য তার বুকের মধ্যে নন্দিনীকে আরেকটু লেপ্টে ধরল নিবিড় আলিঙ্গনে। আদিত্যের ঘন ভারী উষ্ণ নিঃশ্বাস নন্দিনী তার ঘাড়ে গলায় অনুভব করছে। আদিত্য নিজেও নন্দিনীর উষ্ণ নিঃশ্বাস নিজের বুকের খোলা অংশটির ত্বকে অনুভব করছে। নন্দিনীর মেয়েলি মিষ্টি সুগন্ধি যেন হাজারো বেলি ফুলের সুবাসের থেকেও বেশি বলে মনে হচ্ছে আদিত্যের কাছে। সে জোরে একটা শ্বাস ফেলে গাঢ় স্বরে ডাকল, নন্দিনী, এই নন্দিনী ফুল, কথা বলো প্লিজ। নন্দিনী সাড়া দিল না। আদিত্য বুঝতে পারছে নন্দিনী কাঁপছে। তার বুক ভেসে যাচ্ছে প্রণয়িনীর মায়াবী আখিজোড়ার বাঁধ ভাঙা অশ্রুজলে। আদিত্য বলল, আমি জানি আমি অন্যায় করেছি তোমাকে এই অসময়ে ভালোবাসার কথা বলা। তুমি এঙ্গেজড সেটা জানার পরেও তোমাকে ভালোবাসার কথা বলাটা আমার উচিত হয়নি। কিন্তু আমি আমার কষ্টগুলো আর বয়ে বেড়াতে পারছি না নন্দিনী ফুল। সত্যি বলছি, আমি আজ থেকে ৩ বছর যাবৎ তিলে তিলে কষ্ট পাচ্ছি। শেষ হয়ে যাচ্ছি তোমাকে নীরবে নিভৃতে অতীব যতনে গোপনে ভালোবেসে। তোমাকে ভালোবেসে কাছে না পাওয়ার হাহাকারে ডুবে গিয়েছি প্রতিটি মুহূর্ত। তুমি হয়তো আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারবে না, আমি জানি, কারণ তুমি তো আমায় ভালোবাসোনি। আর তাই আজ তোমার সামনে আমার কষ্টগুলোর কথা বলে মুক্তি দিলাম কষ্টগুলোকে। কথায় আছে না, অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা এবং যুদ্ধে সবকিছুই বৈধ। ভালোবাসা এবং যুদ্ধে কোনো নিয়মনীতি নেই। আমিও নিয়মনীতির বিরুদ্ধে গিয়ে তোমায় জানিয়ে দিলাম যে আমি ঠিক তোমায় কতটা ভালোবাসি, কতটা অনুভব করি, ঠিক কতটা চাই। জানি তোমাকে পাওয়া সম্ভব নয়, কারণ তুমি অন্য কারো সাথে জুড়ে গেছো। আমার ফিলিংসের প্রায়োরিটিও হয়তো তোমার কাছে নেই। তাতে কি, আমি তোমায় আমার সেন্টিমেন্টগুলো ব্যক্ত করতে পেরেছি, এই অনেক, এটাই স্বস্তি। বলেই শ্বাস ফেলল। নন্দিনী ধীরে ধীরে ভারী শ্বাস ফেলতে লাগল। আদিত্যের বুকের বাঁ পাশটায় হৃৎস্পন্দন ফাস্ট চলছে। আদিত্য সেখানটায় নন্দিনীর কান রেখে বলল, দেখো, মানুষের শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। এ দেখো, সেই হৃদয় শুধু তোমার জন্য স্পন্দিত হচ্ছে। তোমাকে ভালোবাসার কথা জানাচ্ছে নন্দিনী ফুল। তুমি শুনতে পাচ্ছ? নন্দিনী নিরুত্তর। আদিত্য ফের বলল, জানো, এ জীবনে আমি শুধু একটা মেয়ের দিকেই মনোযোগ দিয়ে তাকিয়ে থাকার আগ্রহ পেয়েছি, আর সেটা শুধু তুমিই নন্দিনী ফুল। এই যে এতগুলো বছর তোমাকে ভালোবেসে দূরে থেকেছি, জানো আমি কতটা কষ্ট পেয়েছি। তোমাকে এক পলক দেখা ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে। চোখ বন্ধ করলেই তোমার মায়াবী মুখটা ভেসে উঠত। তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখা কঠিন ছিল। মানুষ প্রেমের বিষ জেনে শুনেই নাকি পান করে, তারপর সেই একটা ভুলের মাসুল দিতে দিতেই বাকিটা জীবন পার হয়ে যায় তাদের। আর মন একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর গোছালো হয়ে ওঠে না। আমি তোমার জন্য এই বয়সে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি নন্দিনী ফুল। আমার মনটাও যে নদী ভাঙার মতো শুধু ভাঙতেই আছে, গড়ার মতো আশার আলো দেখছি না, কারণ তুমি যে আমার ভাগ্যে নেই। তাই দুজনকে খুব কাছাকাছি দেখতেই রায়হানের বুক চিন চিন করে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলল সে। ওদের দিকে দৃষ্টি রেখে হেসে উঠে বলল, আদিত্য ফার্স্ট হয়ে গেছে, এবার আমার কি হবে আদিতি ফুল? অদিতি চোখ পাকিয়ে বলল, অদিতি ফুল মানে? আদিত্যের নন্দিনী ফুল হলে তুমি আমার অদিতি ফুল। অদিতির গাল জুড়ে রাঙা হয়ে গেল। আপনি সত্যি শেমলেস মিস্টার রায়হান। পুরুষদেরকে শেমলেস না হলে চ্যাকা খেতে হয় অদিতি ফুল। আমি চ্যাকাকে বেকা হয়ে দেবদাস হতে চাই না। আমি খুব সচেতন মানুষ, একজন ডক্টর বলে কথা।
ফাল্গুনি বলে উঠল, আজ একটা মনের মানুষ নেই বলে কারো ফাল্গুনি ফুল হতে পারলাম না। আহারে, আমার কত দুঃখ। তানভি বলল, আজ একটা প্রেমিক নাই বলে তানভি ফুল হতে পারলাম না। আহারে, আমার কত আফসোস। রায়হান বলল, তুমি হচ্ছ ঋতু, তোমাকে ফুল বলে ডাকবে কেন হবু শালিকা? তো অদিতি তো ফুল নয়, তাহলে তাকে কেন ফুল বলে ডাকছেন হবু দুলাভাই? মনের ফুলই বড় ফুল, বুঝছো হবু শালিকা? ফাল্গুনি ফুলও মনের ফুল, বুঝছেন হবু দুলাভাই? সব ঋতু আর ফুলের ভিড়ে আমি হচ্ছি একটা অসহায়, অনাহুত, নামহীন মিসকিন। কেউ কয়েকটা ফুলের নাম ধার দেবে আমায়? প্লিজ, একটা ভালোবাসার মানুষ পেলে পরে ফিরিয়ে দেব, প্রমিস। তানভীর কথায় সবাই হেসে উঠল। রায়হান বলল, কি অদিতি ফুল, ওরা সবাই তো ফার্স্ট। মেহরাব হয়তো ফারাকে প্রপোজ করতে গেছে, আমি বেচারা সারা জীবন সিঙ্গেল থেকে এখন থার্ড হলে কেমন দেখাই বলো তো? আসো না, প্রপোজটা সেরে ফেলে প্রেম শুরু করি। ফাল্গুনি বলল, না, এ হতে পারে না, নিন জলদি প্রপোজ করে ফেলুন দুলাভাই। বলেই কয়েকটা বুনো ফুল ধরিয়ে দিল রায়হানের হাতে। অদিতি বলল, ফাল্গুনি তুই থামবি? আর আপনি চুপ করবেন, লাজ লজ্জা তো সব খেয়ে বসে আছেন। এত লজ্জা থাকলে তোমাকে আর বিয়ে করা হবে না। আমরা দুজন পাঁচহালি সন্তানের পিতামাতাও হতে পারবো না অদিতি ফুল। তাই আমার সকল লাজ লজ্জাকে জলাঞ্জলি দিয়ে কাফন পরিয়ে দাফন করে ফেলেছি। ঠিক করেছি না? আপনার মাথা। বলেই অদিতি লজ্জায় অন্যদিকে ঘুরে দাঁড়ালো। ফের বলল, আপনাকে অনেক ভদ্রসভ্য মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি নাম্বার 1 অভদ্র, শেমলেস। আমি তোমার অভদ্র প্রেমিক হতে চাই অদিতি ফুল। একটু মনের কোণে এই অভদ্র বান্দাকে জায়গা দিবে? ফাল্গুনি বলল, বাপরে, সব দেখে ফার্স্ট। কোথায় পায় এত ফিলিংস? আমার কপালটাই খারাপ। কেউ আজ পর্যন্ত ফাল্গুনি ফুল বলে ডাকল না। কেউ তার 10 হালি বাচ্চার মাতা হওয়ার জন্য প্রপোজ করল না। সো স্যাড। আহ, হবু শালিকা, এত দুঃখ করছো কেন? দুঃখ করার কি কথা নয় হবু দুলাভাই। তানভি বলল, সব ফাটা কপাল আমাদের। হ্যাঁ রে। রায়হান বলল, কি অদিতি ফুল, আমার হবু শালিকা আর তোমার হবু নন্দিনীকে সাক্ষী রেখে এই বুনো ফুলগুলো দিয়ে তোমাকে প্রপোজ করি? তুমি অ্যাকসেপ্ট করো কেমন? অদিতি হেঁটে অন্যদিকে চলে গেল। রায়হান হতাশ হয়ে বলল, দেখো হবু শালিকা, তোমার বোনের কত দাম। চৌধুরী বাড়ির মেয়ে বলে কথা, দাম তো হবেই। সেই জন্যই তো এখন আমাকে পচতাতে হচ্ছে। কেন যে অদিতি ফুলের প্রেমে পড়লাম, এর চাইতে নিম ফুলের প্রেমে পড়লে আরও ভালো হতো। রায়হানের কথা বলার ঢং দেখে অদিতি আড়ালে মুখ টিপে হেসে ফেলল। অন্যদিকে আদিত্য নন্দিনীকে জড়িয়ে রাখতে দেখে ফাল্গুনি বলল, কয়েকটা পিকচার তোলা দরকার, পরে কাজে দেবে। কেন হবু শালিকা? কেন আবার নন্দিনীকে ব্ল্যাকমেল করব? কেন? কারণ একটা আছে, তবে ওকে বলবো, কিরে নন্দু, তুই কি জীবিত আছিস নাকি পটল তুলেছিস? তারপর বলবো, তুই না বললি তার বডি বিল্ডার ভাইটার বউকে জড়িয়ে ধরলে দম আটকে মরে যাবে। এখন তোর অভিজ্ঞতা কেমন হলো? ওরা চারজনই হেসে উঠল শুনে। ফাল্গুনি সত্যি সত্যি কয়েকটা পিকচার তুলে নিল। নন্দিনী হাত পা ছেড়ে পড়ে যেতে নিলে আদিত্য ধরে ফেলল। তা দেখে রায়হান সহ বাকি সবাই এগিয়ে গেল। তানভি বলল, পটল তুলেনি, তবে মনে হচ্ছে বেচারি ভয় সেন্স হারিয়েছে ফাল্গুনি। সেটাই তো মনে হচ্ছে। যাক, নন্দিনীর কথা তাহলে কিছুটা ফলে গেল। বেচারি আগেই বোধহয় ইম্যাজিন করেছে। হতে পারে। রায়হান আদিত্যকে বলল, এনি প্রবলেম? সেন্সলেস হয়ে পড়েছে। আচমকা সারপ্রাইজ নিতে পারিনি। নন্দিনীর চাপা কষ্টের কাছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া যন্ত্রণাটাও হার মানল, যার ফলস্বরূপ সে সেন্সলেস হয়ে পড়েছে। রায়হান নন্দিনীর পালস চেক করে নাকে হাত দিয়ে বলল, শ্বাস প্রশ্বাস একদম কম চলছে। অতিথি বলল, দ্রুত হসপিটালে নিয়ে চলো, একটু পরে শ্বাসকষ্ট শুরু হবে। রায়হান বিরক্ত হয়ে বলল, হসপিটাল ছাড়া আর কোনো কথা নেই?
সত্যি সত্যি এর কিছুক্ষণ পর নন্দিনীর শ্বাসকষ্ট শুরু হলো। আদিত্য বিচলিত হয়ে বলল, এখন কি করবি রায়হান? হাত চেক করে দেখল ঠান্ডা হয়ে আছে। ওদের বলল, তোমরা ওর হাত পাগুলো ঘষে গরম করো, সেন্স ফেলে আর কোনো সমস্যা নেই। নন্দিনীর শ্বাস প্রায় বন্ধ হয়ে গেল। শ্বাসের জন্য বুকের হাঁপড় দ্রুত উঠানামা করছে। আদিত্য ঘাবড়ে গিয়ে বলল, কবে থেকে শ্বাসকষ্ট শুরু হয়েছে অদিতি? আগে তো ছিল না। সবাই আদিত্যের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আদিত্য বলল, আমার দিকে তাকিয়ে থাকলে কোনো লাভ হবে? অদিতি বলল, হ্যাঁ, আগে ওর শ্বাসকষ্ট ছিল না ভাইয়া, কিন্তু তুমি যেদিন আমেরিকা চলে গেছো সেদিন থেকেই শুরু হয়েছে। এই জন্যই হসপিটালে অ্যাডমিট ছিল অনেক দিন। আদিত্য আর কিছু বলল না। হঠাৎ বলল, ওর ইনহেলারের নাম কেউ জানিস? রায়হান বলল, ইনহেলারের নামটা জানলে আমি কোনো ফার্মেসি থেকে নিয়ে আসতাম। অদিতি বলল, ফাল্গুনি, তোকে না তখন ইনহেলার নিতে বলেছি? ওর ব্যাগে আছে কিনা চেক করে দেখতো। আমি তখন ওর বাসায় খুঁজেছিলাম, পাইনি। আদিত্য লেগে গিয়ে বলল, একটা অসুস্থ মানুষকে বাইরে আনবি ভালো কথা, ইনহেলারটা কি তোরা মনে করে আনবি না? এই সব রোগীদের সবসময়ই কেয়ার করতে হয়। যেখানেই যাক না কেন সঙ্গে ইনহেলারটা রাখা মাস্ট, কারণ বিপদের তো হাত পা নেই। অদিতি দ্রুত নন্দিনীর ব্যাগ চেক করতেই মোবাইল বেরিয়ে এলো। ওয়াসিফ সমানে কল দিচ্ছে, কিন্তু ফোন সাইলেন্ট। আদিত্যের চোখ পড়তেই অদিতি ফাল্গুনিকে বলল, ওয়াসিফ খুবিসটা কল দিচ্ছে, এখন কি হবে? ফাল্গুনি কিছু বলার পূর্বেই আদিত্য দাঁতমুখ কিছে ফোনটা অফ করে রেখে দিল। ইনহেলারটা পেতেই আদিত্য নন্দিনীর মুখ খোলার চেষ্টা করল, কিন্তু নন্দিনী দাঁতমুখ কিচিয়ে রেখেছে। আদিত্য কৌশলে কোনো মতে হাঁ করিয়ে 3 বার ইনহেলার পুশ করতেই নন্দিনী নড়ে চড়ে উঠল। সবার দেহে যেন প্রাণ ফিরে এলো। এর কিছুক্ষণ পর নন্দিনীকে নড়াচড়া করতে দেখে রায়হান বলল, তোমরা কেউ ওকে এখন কোনো প্রকার প্রশ্ন করো না, সবাই স্বাভাবিক থাকো। কিছুক্ষণ পর নন্দিনী আস্তে আস্তে চোখ মেলতেই প্রথমে আদিত্যকে চিন্তিত মুখে দেখল। চোখ ঘোরাতেই এক একে সবাইকে তার পাশে দেখে উঠে বসার চেষ্টা করতেই আদিত্য গাছের গুড়ির উপর বসিয়ে দিল। রায়হান বলল, রাজনন্দিনী, আই ইউ ওকে? নন্দিনী মাথা ধরে বলল, কি হয়েছিল আমার? অদিতি বলল, সেন্স হারিয়েছিস, এত রাগ মানুষে করে? নন্দিনী হঠাৎ মনে পড়ল রাগের জন্য নয়, আদিত্য তাকে জড়িয়ে ধরে প্রপোজ করে, তখন ওইসব বলার পরেই সে সেন্স হারিয়েছে। আদিত্যের দিকে চোখ পড়তেই কেমন যেন অস্বস্তি লাগছে, আবার খুব লজ্জাও লাগছে। আদিত্য উঠে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রায়হান বলল, চলো সবাই বাসায় ফিরি, আজ সারা দিন শপিং মলেই পার হয়েছে, এত কেনাকাটা মেয়েরা করতে পারে, বাবারে বাবা। গাড়ির কাছে আসতেই নন্দিনী বলল, আমি উবার ডেকে নিচ্ছি। রায়হান বলল, একটু আগে অসুস্থ হয়ে পড়েছিলে, পথে আবার দুর্ঘটনা ঘটতে পারে, জলদি গাড়িতে ওঠো, আদিত্য আমাদেরকে পৌঁছে দেবে। বলেই সামনের ডোর খুলে দিল। আবারও মানুষটার সাথে বসতে হবে ভেবে নন্দিনী দোনমনো করল। রায়হান ইশারা করল বসতে। নন্দিনী মলিন মুখে বসল। আদিত্য একবারের জন্য নন্দিনীর দিকে তাকায়নি। তার কেমন যেন কষ্ট হচ্ছে বুকে। নন্দিনী কি সব ভুলে গেল? এত স্বাভাবিক দেখাচ্ছে কেন? মনে হচ্ছে কিছুই শুনেনি, কিছুই হয়নি, সব স্বাভাবিক। আদিত্য চোয়াল শক্ত করে গাড়ি স্টার্ট দিল। দ্রুতবেগে গাড়ি ছুটল বাসার দিকে। প্রায় কিছুটা পথ অতিক্রম হতেই হঠাৎ অদিতি চেঁচিয়ে উঠে বলল, আরে আরে ভাইয়া, থামো। আদিত্য সজোরে ব্রেক কষে বলল, গন্ডারের মতো চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, নন্দিনীর জন্য চুড়ি কিনতে ভুলে গেলাম। তোদের জন্য নিয়েছিস? হ্যাঁ। ধমকে উঠল আদিত্য। তো ওরটা নিলি না কেন? ওর চুড়ির মাপ জানা নেই ভাইয়া, ওকে যখন খুঁজলাম তখন দেখি শপিং মলে নেই, তাই নিতে পারিনি। এখন কি করব? তুমি বরং নন্দিনীকে শপিংয়ে নিয়ে যাও, ওর পছন্দ মতো চুড়ি কিনে আনো, আমরা বরং ততক্ষণ এখানে ওয়েট করি। এই জন্যই মহিলাদের সাথে শপিংয়ে আসতে নেই। দুনিয়ার একগাধা শপিং করলেও বলবে হয়নি, মাঝপথে এসে বলবে আরও বাকি রয়েছে। নন্দিনী বলল, সমস্যা নেই, আমার চুড়ি লাগবে না, আগেরগুলোই না হয় পরে নিব,
আর না হয় কাল আম্মুর সাথে এসে কিনে নিব। আদিত্যকে বলল, আপনি গাড়ি স্টার্ট করুন, লেট হলে আমার আব্বু আম্মু টেনশন করবে। অদিতি রেগে উঠে বলল, নন্দিনী, তুই সবসময় বাচ্চাদের মতো জেদ করিস কেন? সবাই নতুন নতুন পড়বে, আর তুই আগেরগুলো পড়বি কেন? নন্দিনীর বলতে মন চাইল, আমি তো তোদের হাতের মাপ জানি, আর তোরা আমার হাতের মাপ জানিস না? হাস্যকর। শোন, আমি সবার জন্য ম্যাচিং করে 5 জোড়া কাকন আর 5 জোড়া মান্তাসা নিয়েছিলাম। তোর ভাই তার ফিয়ন্সের জন্য সব নিয়ে গিয়ে এখন আমায় প্রপোজ করে। ব্যাপারটা অদ্ভুত না? কিন্তু বলল না। অদিতি বলল, ভাইয়ার সাথে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আয় যা, পরে তো আর আশা হবে না। আদিত্যের সাথে যাওয়ার কথা শুনে নন্দিনী দাঁত চাপল। তার ইচ্ছা নেই এই মানুষটার সাথে যেতে। একটু আগে কত কাহিনী করল, এখন আবার বলবে আমার ফিয়ন্সের জন্য কয়েক ডজন চুড়ি পছন্দ করে দিন। কি হলো, স্ট্যাচুর মতো বসে আছিস যে? যা কিনে নিয়ে আয়। বললাম না লাগবে না। আদিত্য ধৈর্য ধরে ওদের কথা শুনছে। নন্দিনী ভাবল আদিত্য হয়তো উচ্চে ধমক দিবে ভেবেই আদিত্যের দিকে তাকাতেই আদিত্যের ধূসর মনিতে দৃষ্টি আটকে গেল। আদিত্য অবহেলিতভাবে দৃষ্টি সরিয়ে নিল। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে সামনের দিকে দৃষ্টি রেখে নন্দিনীকে চমকে দিয়ে গম্ভীর স্বরে বলল, জলদি বের হও। কথাটি বলেই আদিত্য গাড়ির ডোর খুলে বের হয়ে নন্দিনীর পাশেরটাও খুলে দিল। নন্দিনী আর কিছু বলার সুযোগ পেল না। ভাইয়া শোনো। বল। নন্দিনী কাচের চুড়ি পরতে পারে না, হাত কেটে ফেলে। তুমি বরং ওকে অন্য কোনো ব্র্যান্ডের চুড়ি কিনে দিও। আদিত্য হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, ঠিক আছে, আর কিছু লাগবে তোদের? না ভাইয়া, আমাদের সব কেনা হয়েছে, নন্দিনীর কিছু লাগলে কিনে দিও। ওকে, তোরা বস, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যেই আসছি। ভাইয়া শোনো। আবার কি? বলছিলাম কি, আসার সময় নন্দিনীর জন্য বড় সাইজের একটা ফিডার কিনে আনিও, ও সারাক্ষণ ছাগলের মতো মেয়ে মেয়ে করে। নন্দিনী দাঁত চাপল। অদিতি মুখ চেপে হাসল। ওরা যেতেই রায়হান বলল, অদিতি ফুল, তোমার আর দুষ্টমি কমল না? অদিতি রহস্যময় হাসি দিল। ফাল্গুনি বলল, নন্দিনীর জন্য তো চুড়ি কিনেছিস, মিথ্যে বললি কেন? স্পেশাল কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। বাহ, দারুণ বুদ্ধি তো। হবু শালিকা, তুমিও আমাদের এরকম সুযোগ করে দিও কেমন, যাতে আমি অদিতি ফুলের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারি। ঘুষ দিতে হবে হবদুলা ভাই। দেব, সমস্যা নেই, আমার আমার আত্মা বড়। বলো, ঘুষ হিসেবে কি চাও? একটা বয়ফ্রেন্ড যে আমাকে আদিত্য ভাইয়া আর আপনার মতো ফাল্গুনি ফুল বলে ডাকবে। তানভি দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ একটা হবু দুলাভাই নেই বলে কারো ফুল হওয়ার আবদার করে ঘুষ হিসেবে বয়ফ্রেন্ড চাইতে পারলাম না। ব্যর্থ জীবন। তানভীর কথায় রায়হান হেসে ফাল্গুনিকে বলল, আরও আগে বলল না কেন হবু শালিকা? নয়তো কি করতেন আপনি হবু দুলাভাই? একটা ছিল, কিন্তু তোমার বোন ফাড়া তো নিয়ে গেল, আর তো নাই, সবার সিট বুকড হয়ে গেছে। না থাকলে আমিও আপনাদেরকে কোনো স্পেশাল কোয়ালিটি টাইম পাসে সুযোগ দেব না, বরং কড়া নজরদারি করব। আপনারও আর প্রেম করা হবে না, সারা জীবন সিঙ্গলই থাকবেন। শালিকা, এত নিষ্ঠুর হইও না, বয়স বেড়ে গেছে, এবার মিঙ্গল হওয়ার সুযোগ দাও। অদিতি বিরক্ত হয়ে বলল, আপনি বসে বসে বকবক করছেন কেন মিস্টার অভদ্র? তো কি করবো অদিতি ফুল? এই মিস্টার হাবাগোবা, সারাক্ষণ অদিতি ফুল করবেন না। আমার নাম আমি জানি, মুখ বন্ধ করে গাড়ি ড্রাইভ করেন জলদি। কেন হবু বউ? অদিতি চোখ গরম করে বলল, ওরা উবার ডেকে নেক, আমরা বরং চলে যাই, তাহলে ওরা টাইম পাস করতে সুবিধা হবে। ওকে হবু ঘরোয়ালি। অদিতির চোখ রাঙালো। কিছু বললেও মানুষটা শোনে না, ঠোঁটকাটা স্বভাবের, বরং আরো বেশি করে। রায়হান অদিতির দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। ওখানে ঢুকে সবাই নিজেদের পছন্দ মতো অর্ডার দিল। রায়হান আদিত্যকে ফোন করে বলল, আদিত্য বল, আমরা রেস্টুরেন্টে, তুই বরং শপিং শেষে নন্দিনীকে নিয়ে লাঞ্চ করে নিস, আর আমরা লাঞ্চ শেষে বাসায় ফিরব। আচ্ছা শোন, হ্যাঁ, উবার ডেকে নিস। ওকে। চুড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে নন্দিনী আর আদিত্য। নন্দিনী চুড়িগুলোর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।
আদিত্য জীবনে এই প্রথম মা বোন ছাড়া তৃতীয় কোনো নারীর জন্য শপিংয়ে এলো। সে স্থির হয়ে প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রইল। নন্দিনী অনেকক্ষণ যাবৎ চুড়ি পছন্দ করার চেষ্টা করলেও সে তার মন মতো কোনো চুড়িই পছন্দ করতে পারল না। কোনটা রেখে সে কোনটা নিবে সেটাই বুঝতে পারছে না। আদিত্য বলল, পছন্দ করতে পারছো না? আসলেই সবগুলো চুড়িই সুন্দর, কোনটা রেখে কোনটা নিব সিলেক্ট করতে পারছি না। আদিত্য চুড়িগুলো নেড়েছেড়ে দেখল। 1 ডজন সোনালি রঙের চুড়ি পছন্দ হতেই নন্দিনীকে বলল, এগুলো পরে দেখো ঠিক আছে কিনা। নন্দিনী পরতে নিলে দোকানে নিজেই পাকনামি করে চুড়ির প্যাক খুলে নন্দিনীর হাতে পরাতে নিতেই নন্দিনী কোকিয়ে উঠল। আদিত্য চট করে তাকাতেই দেখল লোকটি জোর করে চুড়ি পরানোর চেষ্টা করছে। নন্দিনী দাঁত মুখ খিঁচিয়ে রেখেছে। আদিত্য সঙ্গে সঙ্গে হাত টেনে নিতেই দেখল চামড়া ছিলে রক্ত বের হচ্ছে। আদিত্য পূর্ব থেকেই জানে নন্দিনীর স্কিন পাতলা এবং সফট, একটু কিছুতেই দাগ পড়ে যায় কিংবা ব্যথা পায়। নন্দিনীর হাতে ফুঁ দিতে লাগল, নিশ্চয়ই জ্বলছে। আদিত্য হাত ছেড়ে দিয়ে হঠাৎ চোয়াল শক্ত করে আকস্মিক লোকটার কলার চেপে ধরে বলল, কি করলি এটা? লোকটি ঘাবড়ে গিয়ে বলল, ওনাকে পরিয়ে চুড়ির সাইজ ঠিক আছে কিনা সেটা দেখার চেষ্টা করছিলাম স্যার। এইভাবে চুড়ি পরার সবাইকে? আসলে সরি স্যার। স্টুপিড। কোনো কথাই নয় বলে আরও জোরে শক্ত করে চেপে ধরল শার্টের কলার। লোকটি ব্যথা পেয়ে আর্তনাদ করতেই হঠাৎ শপের আসল মালিক এসে বলল, সরি স্যার, ও নতুন কর্মচারী, বুঝতে পারেনি। বুঝতে পারেনি তাই না? নাকি মেয়ে দেখলেই চুকচুক করার স্বভাব? রাস্কেল একটা। বলেই ধাক্কা মারল। কর্মচারীটি নিচে গিয়ে আছড়ে পড়ল। আদিত্যের এমন রূপ দেখতেই নন্দিনী ঘাবড়ে গেল। মালিকটি বলল, স্যার আপনি রাগ হবেন না, বিষয়টি আমি দেখছি। সরি বলতে বলুন। কর্মচারীটি উঠে এসে নন্দিনীকে বলল, সরি ম্যাম, মাফ করবেন। আদিত্য যাওয়ার সময় শাসিয়ে বলল, নতুন কর্মচারী দেখে মাফ করে দিলাম, নয়তো হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। বলেই অন্য শপে চলে গেল। ব্যথায় নিশ্চয়ই হাত জ্বলছে মেয়েটার, কিন্তু ভয়ে কিছু বলছে না। আদিত্যের মগজ টকবক করছে। নন্দিনী বুঝতে পারল কিছুটা, তাই চুপচাপ আদিত্যকে ফলো করল। আদিত্য দ্রুত চুড়ি পছন্দ করে এবার সে নিজ হাতে আস্তে আস্তে সাবধানে পরিয়ে দিল। এবার আর নন্দিনী ব্যথা পেল না। সাইজ ঠিকঠাক মতো হওয়ায় আদিত্য 4 ডজন কুন্দন চুড়ি নিয়ে দোকানিকে বলল, এগুলো 2 ডজন করে দ্রুত প্যাক করে দিন। চুরির ঝামেলা শেষ করে আদিত্য চুরির সাথে মিলিয়ে কুন্দন এবং পার্লের নেকলেস সেট, এছাড়াও 3 কালারের পাকিস্তানি পেন্ডেন্ট সেটও কিনে নিল নন্দিনীর জন্য। এরপর শপিং মল থেকে বের হয়ে দ্রুত ফার্মেসিতে গিয়ে নন্দিনীর ছিলে যাওয়া স্থানে নিজের হাতে কাটাছেঁড়ার অয়েন্টমেন্ট লাগিয়ে 1 টাইম ব্যান্ডেজ করে দিল। আদিত্যের ছোট্ট ছোট্ট এই কেয়ারগুলো নন্দিনীর ভীষণ ভালো লাগে এবং তার কাছে বিশাল বলে মনে হয়। তাই তো 3 বছর পূর্বে অনিচ্ছা সত্ত্বেও অজান্তেই মন দিয়ে বসেছিল অভিমানী রাগী এবং তাকে বারবার ভুল বোঝা মানুষটাকে। আদিত্য নন্দিনীর হাত ধরে রোড পার হয়ে একটি রেস্তোরাঁয় ঢুকল। নন্দিনীর পছন্দের ডিশগুলো জেনে অর্ডার করে তারা দুজন একসাথে লাঞ্চ করে কফি পান করল। আসার সময় নন্দিনীর জন্য স্পেশাল কিছু স্ন্যাক্স পার্সেল করে নিল। নন্দিনীও তার বাবার পছন্দের কিছু স্ন্যাক্স সে নিজের টাকায় পার্সেল করে নিল। আদিত্য দেখলেও কিছু বলল না, নন্দিনীও আর কিছু নিয়ে বাড়াবাড়ি করল না। সবটা সময় নিশ্চুপ ছিল বাধ্য মেয়ের মতো। আদিত্যকে নিজের মতো ছেড়ে দিল। কেন যেন আদিত্যের সঙ্গ তার খুব ভালো লাগছে। সম্পূর্ণ সময়টাকে স্পেশাল অ্যান্ড কোয়ালিটি টাইম বলে মনে হয়েছিল। অতপর আদিত্য রেস্তোরাঁতে থাকতেই উবার ডেকে নিল। উবার আসতেই দুজনে উঠে পড়ল। সারা রাস্তায় ওদের আর কথা হয়নি। নাহিদা শিকদার বাসায় এলেন সন্ধ্যার সময়। সারা বাসা নীরব এবং নবাব সাহেবকে ড্রয়িং রুমে একা বসে থাকতে দেখে তিনি সর্বপ্রথম মেয়ের কক্ষে গিয়ে মেয়েকে খুঁজলেন। না পেয়ে সার্ভেন্ট থেকে জানতে পারলেন ওনার মেয়ে বাইরে। তা শুনে ওনার মাথায় রক্ত উঠে গেল। ড্রয়িং রুমে এসে স্বামীকে শক্ত গলায় জিজ্ঞেস করলেন,
আমার মেয়ে কোথায়? নবাব সাহেব উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। আমার মেয়ে কোথায়? কেন, তোমার চামচারা খবর পৌঁছায়নি? চামচা মানে? তোমার দেহরক্ষীরা। এত ভনিতা না করে সঠিকভাবে বলুন আমার মেয়ে কোথায়। নবাব সাহেব স্ত্রীর থেকে মুখ ফিরিয়ে বললেন, তোমার প্রশ্নের প্রতি উত্তর দিতে আমি বাধ্য নই। 100 বার বাধ্য। আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে সিকিউরিটি বডিগার্ড ছাড়া বাইরে যাওয়ার পারমিশন দেওয়ার আপনি কে? নবাব সাহেব রক্তচক্ষুপাত করে বললেন, নিজের ভালো চাইলে সোজা বেডরুমে গিয়ে ফ্রেশ হও, বিরক্ত করো না। বিরক্ত করলে কি করবেন আপনি? আমাকে বাধ্য করো না এমন কোনো কাজ করতে যাতে তুমি অসম্মানিত হও। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? যা ভাবো। ফুঁসে উঠে বললেন, আমার মেয়েকে কোথায় পাঠিয়ে বাসায় বসে নিশ্চিতে আরাম করছেন? প্রতি উত্তর না পেয়ে আবারও বললেন, নিশ্চয়ই আমার মেয়ে আজ সারাদিন কিছু খায়নি। খাওয়াবে কে? তাই তো, কি খাওয়াবে? ঠিক বলেছ, ওর মা তো নেই, তাই ওর যত্ন করারও কেউ নেই। নবাব সাহেব, আপনি আমার মাথা গরম করবেন না। একে তো আমার মেয়েকে বাসার বাইরে পাঠিয়েছেন আমাকে না জানিয়ে, দ্বিতীয়ত ঠিকঠাক মতো কিছু না বলে উল্টো আমাকে রাগ দেখাচ্ছেন। পেয়েছেনটা কি আপনি? তোমাকে রাগ দেখানো তো দূরের কথা, কথা বলার রুচিও নেই। সামনে থেকে যেতে পারো, জাস্ট বিরক্তিকর। নাহিদা শিকদার কিছু বলবেন, হঠাৎ বাসার কলিং বেল বেজে উঠল। তিনি ভাবলেন মেয়ে এসেছে, তাই সার্ভেন্টের অপেক্ষা না করে ড্রেগে মেগে নিজেই ডোর খুলতেই হঠাৎ ওপাশ থেকে বললে উঠল, ফুপিমণি, সারপ্রাইজ! এই মুহূর্তে ওয়াসিফকে দেখতেই নাহিদা শিকদার প্রচণ্ড অবাক হলেন। খুশি হয়ে বললেন, আমার বাবা যে কখন এসেছে বাংলাদেশে? এই তো বিকেলে। তুমি কানাডা থেকে আসবে আমাকে জানাওনি কেন? সারপ্রাইজ ফুপিমণি। নবাব সাহেব বিড়বিড় করে বললেন, আরে কাপদ এসে হাজির হয়েছে, যত সব আদিক্ষেতা। নাহিদা শিকদার শুনেও চুপ করে রইলেন, কথা বাড়ালেন না। ওয়াসিফ নবাব সাহেবকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করল। তার ফুপিমণিকে বলল, নন্দিনী কোথায় ফুপিমণি? এই তো আছে। ওকে কলে পাচ্ছি না যে, ডাকো তো। আরে বাবা, সবে এসেছ, একটু রেস্ট করো, জুস কিংবা কফি খাও, তারপর না হয় আলাপ করবে। বলেই সার্ভেন্টকে নাস্তা আনতে বলে নন্দিনীকে কল দিতে লাগলেন, কিন্তু বারবার সুইচড অফ পেলেন। নাহিদা শিকদারকে চিন্তিত দেখে ওয়াসিফ বলল, এনিথিং রং ফুপিমণি? না না না, ও কিছু না, মেয়েটা আমার একটু বাইরে গেছে শপিং করতে, এই তো এসে পড়বে। বলে নবাব সাহেবের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। নবাব সাহেব পাত্তাও দিলেন না। তিনি মেয়ের জন্য চিন্তা করছেন। সন্ধ্যা হয়ে গেছে, অথচ মেয়ে ফিরছে না, ফোনও বন্ধ। তিনি সামনের ব্যালকনিতে এসে দাঁড়ালেন। নাহিদা শিকদার ওয়াসিফকে বলল, বাবা, তুমি ফ্রেশ হয়ে নাও, এই তো আমার মেয়েটাই এসে পড়বে। ঠিক আছে ফুপিমণি। বলে ওয়াসিফ ফ্রেশ হতে চলে গেল। নাহিদা শিকদার ব্যালকনিতে এসে স্বামীর পাশাপাশি দাঁড়ালেন। দাঁতে দাঁত চেপে বললেন, আমার মেয়ের কিছু হলে আপনাকে ছাড়ব না নবাব সাহেব। আমার মেয়েকে নিয়ে গেম খেলার জন্য আপনাকে আমি কি করব আমার নিজেরও জানা নেই। নবাব সাহেব গুরুত্ব দিলেন না। হঠাৎ একটি গাড়ি এসে থামল মেইন গেটের সামনে। ওনারা উপর থেকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। নন্দিনীদের বাসার সামনে উবার থামতেই নন্দিনী বের হতে নিলে আদিত্য নন্দিনীর দিকে না তাকিয়ে সামনের দিকে দৃষ্টি রেখে গম্ভীর স্বরে বলল, শোনো। নন্দিনী হচকিয়ে বলল, কিছু বলবেন আদিত্য? তোমায় কিছু বলেছিলাম। বলেই নন্দিনীর দিকে তাকালো। ধূসর মণিতে দৃষ্টির সন্ধি হতেই নন্দিনী আমতা আমতা করে বলল, পরে জানাবো। আদিত্য নন্দিনীর হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে এসে বলল, তোমার ভালোবাসা পাওয়া বড্ড কঠিন,
কিন্তু অসম্ভব কিছু না, উত্তরটা যেন পজিটিভ হয়। কথাটা শুনতেই এক অদ্ভুত শিহরণ নন্দিনীর সুপ্ত হৃদয় দোল দিয়ে গেল ভোরের নির্মল হাওয়ার মতো। নন্দিনীর শরীর কাঁপতে লাগল। আদিত্য আর কিছু না বলে নন্দিনীর হাত ছেড়ে দিল। নন্দিনীকে সে সময় দিল। নিজে আগে নেমে নন্দিনীর পাশের ডোর খুলে দিল। বাসার সিকিউরিটি গার্ডকে ডেকে শপিং ব্যাগগুলো হাতে ধরিয়ে উপরে পাঠিয়ে দিল। আদিত্য নন্দিনীর পাশে এসে দাঁড়ালো। সবটাই ওনারা দুজন উপর থেকে পর্যবেক্ষণ করতে লাগলেন। আদিত্য কিছু না বলে শেষবারের মতো নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী গেটের ভেতরে ঢুকার পূর্বে আদিত্যের দিকে এগিয়ে গিয়ে মৃদু হেসে বলল, থ্যাংক ইউ আদিত্য, বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আদিত্য নিরুত্তর। ধূসর মনির চোখ জড়ে পলক ফেলছে না, যেন পলক ফেললেই কিছু একটা মিস হয়ে যাবে। নন্দিনী বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। তার কেমন যেন ভয় হয় ওই সমুদ্রপৃষ্ঠের চোরাবালির ন্যায় ধূসর মনির চোখ জোড়ায় দৃষ্টি রাখতে। নাহিদা শিকদার ফুঁসতে লাগলেন। এমন দিন ওনারাও একসময় পার করে এসেছেন, তাই ওদের দৃষ্টি এবং ভাবভঙ্গির মানে বুঝতে বাকি রইল না। নন্দিনী অস্বস্তি কাটাতে হঠাৎ উপরের দিকে তাকালো। দেখল ওর আব্বু আম্মু তাকিয়ে রয়েছে, নিশ্চয়ই টেনশন করছে ওর জন্য। নন্দিনী প্রাউড ফিল করল তার আব্বু আম্মু কত দুশ্চিন্তা করে তার জন্য। হেসে উঠে ওনাদের হাত নাড়িয়ে বলল, আব্বু আম্মু, আমি চলে এসেছি, আর টেনশন করো না। আদিত্য নন্দিনীর বাবা মাকে দেখে রিয়্যাক্ট করল না। সে ঠিক করেছে মহিলাকে আর পাত্তা দিবে না। বেশি বাড়াবাড়ি করলে একদম নন্দিনীকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে, ব্যাস। এরপর দেখবে তখন মহিলা কি করতে পারে। নন্দিনী খুশি মানে হাত নাড়িয়ে আদিত্যকে বলল, আব্বু আম্মু ওয়েট করছে, আমি আসি, বাই। নাহিদা শিকদার ফুঁসতে ফুঁসতে নবাব সাহেবকে চিবিয়ে চিবিয়ে বললেন, ও, তার মানে আমার মেয়েকে এখন বাজে ছেলেদের পিছনে লেলিয়ে দিয়েছেন, তাই না? বাহ, মেয়েকে দিয়ে ভালো বিজনেস শুরু করছেন দেখছি। নাহিদা, চেঁচেনবেন না একদম। আপনি তো আবার একজন বিজনেসম্যান, তাই বিজনেসের হিসেবটাও মাথায় বেশি ঢুকে, এই জন্যই মেয়েকে লেলিয়ে দিয়েছেন। নবাব সাহেব চেঁচিয়ে উঠে বললেন, মুখ সামলে কথা বলো নাহিদা। তুমি কার মেয়ের নামে অপবাদ দিচ্ছ? জিপ টেনে ছিঁড়ে ফেলবো একদম। এতদিন তোমার সকল মেন্টালিটি টর্চার সহ্য করেছি বলে এর মানে নয় যে ক্যারেক্টার নিয়ে বললেও সহ্য করব। নিজের লিমিটেশন ক্রস করো না, কঠোরভাবে ওয়ার্ন করলাম। আর শোনো, আমি বিজনেসের হিসেবটা ভালো বুঝলেও তোমার মতো একটা প্রভাব বাসায় ফেলি না। যেমনটা তুমি নিজের পলিটিক্স এবং প্রফেশনের প্রভাব বাসায় ফেলে আমাদের সবার উপর ছড়ি ঘুরাও, রাজত্ব করো। তাই মুখ সামলে কথা বলবে। ফার্দার নেক্সট টাইম টলারেট করব না। জানোই তো আমি শাহনেওয়াজ নবাব শিকদার। আপনি আমাদের থ্রেট দিচ্ছেন? যদি তাই মনে করো তবে হ্যাঁ, তোমাকেই দিচ্ছি। বি কেয়ারফুল। আজ আসুক আপনার মেয়ে, সব ঢং বের করব বাবা মেয়ে দুজনের, নয়তো আমিও শিকদার বংশের মেয়ে, নাহিদা শিকদার নই। নবাব সাহেব পাত্তা দিলেন না। স্ত্রীর দৌড় কতটুকু তা তিনি খুব ভালো করেই জানেন। ততক্ষণে নন্দিনী বাসায় ঢুকে নবাব সাহেবের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, আই মিস ইউ আব্বু। নবাব সাহেব নিজেকে স্বাভাবিক করে প্রতি উত্তরে বললেন, মিটু। নাহিদা শিকদার মেয়ের সামনে এসে দাঁড়ালেন। মায়ের চোখ মুখ অস্বাভাবিক দেখে নন্দিনী ঘাবড়াল। তিনি নন্দিনীর মুখোমুখি দাঁড়িয়ে বললেন, সারাদিন কোথায় ছিলে? এখন রাতের বেলা কোথা থেকে এসেছো বাজে ছেলে মেয়েদের মতো? মায়ের কথায় অবাক হলেও নন্দিনী প্রকাশ না করে বলল, শপিং করেছি, ওখান থেকেই মাত্র ফিরলাম। শপিংয়ে যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছো? তোমার পারমিশন নিতে হবে কেন? কি বললে তুমি? বাই দ্য ওয়ে বলতে চাইছি, আমার আব্বুর পারমিশন নিয়েছি, এটাই এনাফ। আর কারো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ মনে করছি না। আর আমি এখন অ্যাডাল্ট, ছোট্ট খুকিমণি নই যে একে একে সবার হাত পা ধরে পারমিশন নিতে হবে। ব্যক্তি স্বাধীনতা বলেও একটা কথা আছে। নবাব সাহেব সন্তুষ্ট হলেন মেয়ের উপর। এতদিনে একটা উচিত জবাব দিয়েছে, এমনটাই তিনি সবসময় চেয়ে এসেছিলেন। মেয়েটা প্রতিবাদী হোক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক। নাহিদা শিকদার রেগে উঠে বললেন, তোমার আব্বু পারমিশন দেওয়ার কে? সে তোমার লাইফের ভালো মন্দের কি বুঝে? নন্দিনী বুঝতে পারল তার শপিংয়ে যাওয়া নিয়ে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা হয়েছে। তার বাবার মুখ থমথমে এবং ওনাকে বিমর্ষ দেখাচ্ছে। তিনি সোফায় বসলেন। নন্দিনী বলল, আমার জন্মদাতা, তার উপরে আমার লাইফের ভালো মন্দ আর বেশি বুঝার ক্ষমতা কার রয়েছে? শ্যাট আপ, মুখে বুলি ফুটেছে দেখছি, আমার মুখে মুখে তর্ক করছো। আর কতদিন বোবার মতো থাকবো? অনেক তো হলো তোমার আমাদের বাবা মেয়ের উপর ছড়ি ঘুরানোর।
এবার প্রতিবাদ করার দিন এলো। নিজেকে প্রস্তুত করো সব অন্যায়ের প্রতিবাদ শুনতে। কি বললে তুমি? আমাকে থ্রেট দিচ্ছ তোমার মতো? তার মা যে ইচ্ছে করে ঝামেলা পাকাতে চাইছে নন্দিনী বুঝতে পারল। মায়ের কথায় গুরুত্ব না দিয়ে নন্দিনী তার বাবাকে বলল, আব্বু, তুমি ঠিক আছো? হুম। তোমাকে কেমন যেন অসুস্থ দেখাচ্ছে। কিছু নিয়ে চিন্তা করছো? না। তোমার শরীর খারাপ লাগছে আব্বু? না। লাঞ্চ করে ঠিকঠাক মতো মেডিসিন নিয়েছো আব্বু? হুম। নন্দিনী বিশ্বাস করল না। ডাইনিং টেবিলে গিয়ে খাবার দাবারের ঢাকনা তুলে চেক করে এসে বলল, আব্বু, তুমি লাঞ্চ করোনি কেন? করেছি। মিথ্যে বলো না আব্বু, আমি জানি তুমি খাওনি, তোমার মুখ শুকনো। এই দেখো, আমি পার্সেল করে তোমার জন্য কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। নন্দিনী একজন সার্ভেন্টকে ডেকে নবাব সাহেবকে স্ন্যাক্স, সোডা আর তাদের জন্য কফি দিতে বলল। বাবাকে বলল, আব্বু, আমি ফ্রেশ হয়ে আসি কেমন, তারপর তোমার সাথে জমিয়ে গল্প করতে করতে কফি খাবো। নবাব সাহেব চুপ করে রইলেন। সত্যি ওনার শরীর ভালো নেই। সন্ধ্যা থেকে বুকের ব্যথাটা বেড়েছে। নাহিদা শিকদারের সঙ্গে তর্কাতর্কি করে চেঁচিয়ানোর ফলে এখন ব্যথাটা চিন টিন করে আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। স্ত্রীর প্রতি ভীষণ দুঃখ হলো। বাইরে থেকে এসে ওনার অসুস্থতার কুশলাদি জিজ্ঞেস না করেই তর্কাতর্কি শুরু করে দিয়েছেন। আর মেয়ে এসে বাপের কুশলাদি জিজ্ঞেস করেছে। স্ত্রী এবং মেয়ের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই। এজন্যই বোধহয় বাবারা মেয়েদেরকে একটু বেশিই ভালোবাসেন, আর মেয়েরাও তাদের বাবাকে বেশি ভালোবাসে। একটা দীর্ঘশ্বাস ফেলে দু চোখ বুজে সোফায় হেলান দিয়ে বসলেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।